গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ঘুনপোকা। পড়ছি এর পঞ্চম ও শেষ পর্ব। ঠিক দুপুরবেলায় ঘরে তালা দিয়ে বেরিয়ে পড়ল শ্যাম। সিঁড়ির মাথায় দাঁড়িয়ে সিগারেট খুলে দেখল শেষ সিগারেট। সেটা ধরিয়ে নিয়ে প্যাকেটটা শূন্যে ছুঁড়ে দিয়ে বাঁ পায়ে নিখুঁত একটা শট করল সে। প্যাকেটটা রেলিং টপকে গিয়ে দেয়ালে লেগে পড়ল সিঁড়ির বুক ঘুরবার চাতালে। শ্যাম আপন মনে হাসল। গোল! রেলিংয়ে ঝুঁকে ভারসাম্য রাখল, তারপর মসৃণ রেলিংয়ে হাত ছুঁয়ে তরতর করে সিঁড়ি ভেঙে নেমে গেল। পায়ে করে আবার সিগারেটের প্যাকেটটা টেনে নেয় সে। তারপর পায়ে পায়ে সেটাকে নিয়ে খেলতে খেলতে সিঁড়ি ভাঙতে থাকে। ইন আউট, ইন আউট, ইন আউট, আপন মনে বলে সে। অনেক স্মৃতি, অনেক কথা ও অনেক দৃশ্য, ভাঙার শব্দ বুকের ভিতরে, মাথার ভিতরে ঝিলমিল করে ওঠে। কচ্ছপের পিঠের মতো এক ঢল সবুজ মাঠ, একটা সাদা বল, আর সে ছুটছে আর ছুটছে। সামান্য হাসে সে, শ্বাস টানে, তারপর আবার নামতে থাকে। বড় রাস্তায় এসে এসপ্ল্যানেডের বাস ধরল শ্যাম। নির্দিষ্ট জায়গায় ল্যাম্পপোস্টের তলায় দাঁড়াল শ্যাম। চোখের রোদ চশমা খুলে নিল, মৃদু হাসল। আবছা দেখা যেতে লাগল লীলার অবয়ব। তারপর জলের গভীর থেকে যেভাবে আস্তে আস্তে মাছ উঠে আসে জলের ওপরে, তেমনি ধীরে ধীরে স্পষ্ট হতে লাগল সেই দুখানি সাদা ব্যস্ত হাত, গোল সুন্দর মুখখানা, কপাল ঢাকা চুল, আজতা সাদা ব্লাউজ, মাথায় উঁচু করে বাঁধা মস্ত খোপা। দাঁড়াতেই চোখাচোখি হয়ে গেল। চমকে উঠল না লীলা, মুখ ফাঁক হয়ে গেল না, বরং জুড়ে গেল ঠোঁটে ঠোঁট, ভ্রু কুঁচকে উঠল, দৃঢ় হয়ে গেল চোয়ালের হাড়। এক পলক দেখা হতেই সে তার চোখ সরিয়ে নিল, ব্যস্ত হয়ে গেল কাজে। শ্যাম জানত এরকমই হবে, এরকমই হবে। মৃদু হেসে সে দাঁড়িয়ে রইল। ক্রমে অলিক এক আবছায়ার মধ্যে চলে যেতে লাগল তার চারপাশ পথ চলতি লোকজন। লুপ্ত হয়ে গেল সময়ের বোধ, আর কেবলই রেলগাড়ির শব্দ, হরিণের খুরের আওয়াজ। নিঃশব্দ এক বৃষ্টিপাতে ভরে আসে বুক, শরীরের ভিতরে ধীর গম্ভীর মেঘ ডেকে ওঠে। চোয়াড়ে চেহারার একটা লোক লীলার সঙ্গে কথা বলছে। লোকটার পরনে গাঢ় গরম প্যান্ট, গায়ে সাদা সোয়েটার। লোকটা খুব ভদ্রভাবে হাসছে, কিন্তু তার মতলব শ্যাম পরিষ্কার বুঝতে পারে। সে নানা কথায় ভোলাচ্ছে লীলাকে। ওই তো লীলার মুখ চোখ কোমল হয়ে এলো, স্বপ্ন দেখার মতো অলস হয়ে এলো চোখ দুটি। ব্যস্ত হাত কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে আছে কাউন্টারের ওপর। লীলার ঠোঁটে চাপা আনন্দের হাসি। বোধহয় ঘরে আর কেউ নেই। কিছুক্ষণের অবসর পেয়ে গেছে লীলা। টেলিফোনটাও বোধহয় বাজছে না, কিংবা বাজলেও উত্তর দিচ্ছে না লীলা। লোকটাকে শ্যামের চেনা মনে হয়। অনেকক্ষণ সে দেখে। সেই লোকটা কি শ্যাম যার পিছু নিয়েছিল? ওই বদমাস লোকটা এখানে কেন তা বুঝল না শ্যাম। সে শুধু মনে মনে আর্তনাদ করে উঠল, কথা বলো না, ওর সঙ্গে কথা বলো না। কি কথা ওর সাথে? মুখ ফিরিয়ে নাও, কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়ো। অনেকক্ষণ ধরে তোমার টেলিফোন বেজে যাচ্ছে, উত্তর দাও। বাইরে সন্ধে হয়ে এলো, তুমি কাজ সেরে নাও। ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে বলো, আচ্ছা আপনি এখন আসুন। কিংবা আরও কোনো কর্কশ কথা বলো লীলা, ওকে বের করে দাও। কিংবা আমাকে চোখের ইশারায় ডাকো, আমি ভিতরে গিয়ে ওকে বের করে আনছি। আমি ওকে চিনি। ও ভিড়ের মধ্যে লোকের পকেট হাতড়ে দেখে, মেয়েদের বুক ছুঁয়ে আসে ওর লোভী হাত। কথা বলো না আর। লীলা, চুপ করো। কি কথা ওর সাথে? তুমি কি জানো না যে একজন তোমাকে দেখছে? বোধহয় টেলিফোন বাজল। লীলা একটু হেলে কানে চেপে ধরল টেলিফোন। ডান হাতে সে হলুদ পেন্সিলটা ঠুকতে লাগল ডেস্কের ওপর। তবু লোকটার দিকে চেয়ে আছে সে, মৃদু হাসছে। লোকটা সোয়েটারটা দু হাত দিয়ে একটু টেনে নামায় ডেস্কের ওপর, সামান্য ঝুঁকে পড়ে হাত বাড়ায় টেলিফোনটার দিকে। লীলা মাথা নাড়ে, পিছনে একটু হেলে সরে যায়, হাসে। ওরা খেলছে, শ্যাম টের পায়। সমস্ত শরীর রিরি করে ওঠে শ্যামের। আত্মবিস্মৃতি ঘটে যেতে থাকে। কি সাহস ওই লোকটার! কেবল কাছে দাঁড়িয়ে থেকে, কেবল কথা বলে বা কেবল চোখের দৃষ্টিতেও নষ্ট করে দিচ্ছে লীলার পবিত্রতা। আর লীলা জানে না যে শ্যাম তাকে দেখছে। তবু তার ভ্রুক্ষেপ নেই, কিংবা কে জানে লীলা তার উপর প্রতিশোধ নিচ্ছে কিনা। এক পা করে এগিয়ে যায় শ্যাম। কি করছে তা বুঝতে পারে না। দরজার খুব কাছে এসে সে দাঁড়ায়। কাছের পাল্লায় তার লম্বা, শীর্ণ, এলোমেলো পোশাক পরা চেহারার ছায়া ভেসে ওঠে।
তার নিঃশ্বাসের ভাপ লেগে আবছা হয়ে যায় খানিকটা কাজ। তীব্র চোখে সে ভিতরের দিকে চেয়ে থাকে। টেলিফোন রেখে সোজা হয়ে বসেই হঠাৎ শিউরে উঠে লীলা। চিৎকার করে উঠতে গিয়েও মুখে হাত চাপা দেয়। অসহায় দুটি চোখ বিশাল হয়ে যায়। চোয়ারে চেহারার লোকটা বিদ্যুৎ বেগে চিতাবাঘের মতো ঘুরে দাঁড়ায়। শ্যাম দেখে তার দুটো হাত মুঠো পাকানো, কিন্তু হতভম্বের মতো শ্যামের দিকে চেয়ে আছে। শ্যাম মৃদু হাসে, তারপর এক পা করে পিছিয়ে আসে আবার। ল্যাম্পপোস্টে হেলান দিয়ে দাঁড়ায় নিশ্চিন্ত মনে। শান্ত চোখে চেয়ে থাকে হতভম্ব বিব্রত লোকটার দিকে। চোখ দিয়ে বুঝিয়ে দেয়, সাবধান, আমি পাহারায় আছি। লোকটা একটুক্ষণ তাকে দেখে, তারপর অস্বস্তিতে চোখ ফিরিয়ে নেয়। লীলা মুখ নিচু করে বসে আছে। দুজন সুটপরার সাহেব ভিতরে ঢুকে গেল। তারা লীলার সামনে দাঁড়িয়ে কথা বলল। শ্যাম লক্ষ্য করে যে লীলার মুখ অল্প লাল। সে অনায়াসে হাসছে না আর। মাথা নেড়ে থমথমে মুখে প্রশ্নের উত্তর দিয়ে দিল। ঘর খালি হয়ে গেল আবার। চোয়ারে চেহারার লোকটা লীলার দিকে ফিরে কি যেন জিজ্ঞেস করল। লীলা মাথা নাড়ল না, চোখ নিচু করেই রইল। লোকটার মুখে সামান্য হতাশা ফুটে উঠছে। শ্যাম দেখে লোকটা একটু ইতস্তত করে, তারপর কাউন্টারের ওপরে রাখা ফোলিও ব্যাগটা নিয়ে বেরিয়ে আসে। দরজার বাইরে এসে লোকটা থমকে শ্যামের দিকে এক পলক তাকায়। শ্যাম গ্রাহ্য করে না। লোকটা বাঁ দিকে হেঁটে চলে যায়। নিশ্চিত মনে দাঁড়িয়ে থাকে শ্যাম, নড়ে না। আস্তে আস্তে তার চারদিক অন্ধকার হয়ে আসে। ঘরের মধ্যে লীলাকে উজ্জ্বল দেখায়। বাচ্চা মেয়ের মতো অভিমানী গম্ভীর তার মুখ। শ্যাম হাসে, তার ঠোঁট নড়ে ওঠে। তোমাকে ওখানে মানায় না। ভেবো না, আমি তোমার জন্যেই একদিন পৃথিবীকে খুব নির্জন করে দেব। চুপ করিয়ে দেব সবাইকে। গভীর সরবনের জঙ্গলে ডুবিয়ে দিয়ে যাব সমস্ত শহর। কে ওই লোক যার সঙ্গে তুমি কথা বলছিলে? ওরকম হৃদয়হীন চেহারার লোক পৃথিবী থেকে যত কমে যায় তত ভালো। তুমি কখনো ওই লোকের সঙ্গে দূরে যেও না। কাজ শেষ হয়ে গেলে লীলা সতর্কভাবে একবার দরজার দিকে চেয়ে দেখল, তারপর একটা টেলিফোন করল। পেছন হেলান দিয়ে বসে রইল চুপচাপ। ঘরের মধ্যে দিয়ে যাওয়া আসা করল অনেক লোক। শ্যাম তাদের লক্ষ্য করল না। লীলার বসে থাকার ভঙ্গি দেখে বুঝতে পারল যে সে কারো অপেক্ষায় আছে। মৃদু হাসল শ্যাম, কেননা সে জানে তাতে লীলার কোনো লাভ নেই। কিন্তু অনেকক্ষণ কেউ এলো না। লীলা উঠে ভিতরে গেল, আবার ঘুরে এলো। কাউন্টারের উপর ঝুঁকে দরজার দিকে পিঠ করে কিছু একটা দেখার ভান করে অপেক্ষা করল। আবার অস্থিরভাবে ঘরের মধ্যে একটু হেঁটে বেড়াল। তারপর ধীরে ধীরে দরজার কাছে এসে দাঁড়াল লীলা। পিছনে আলো, তাই লীলাকে ছায়ার মতো দেখায়। কাঁচের খুব কাছ ঘেঁষে দাঁড়ায় লীলা। শ্যাম স্পষ্ট বুঝতে পারে ওই অন্ধকার মুখ থেকে দুটি অদৃশ্য চোখ তাকে লক্ষ্য করছে। বলছে, কি চাও রাস্তার লোক? কি চাও অচেনা? সে দুটি প্রশ্নই শুনতে পায় যেন। অমনি কেঁপে ওঠে তার শরীর। ভুল পেয়ে বসে তাকে। সে বিড়বিড় করে বলে, আমি জানি না আমি কি চাই, আমি জানি না। অস্থিরভাবে চোখ সরিয়ে নেয় শ্যাম। মাথা নিচু করে দাঁড়িয়ে থেকে সে শুনতে পায় দূরের রাস্তায় বাঁক নিয়ে ছুটে আসছে একটা মোটরসাইকেল। তারপর তার গতি কমে আসে। ধীরে ধীরে মোটরসাইকেলটা তার ঠিক পেছনে ফুটপাত ঘেঁষে দাঁড়ায়। নিথর হয়ে যায় শ্যাম। অবশ চোখে চেয়ে দেখে তার পাশ দিয়ে চটপট পায়ে একটি ছেলে চলে গেল কাচের দরজাটার দিকে। চাপা কালো প্যান্ট আর সাদা পুলোভার পরা, ছোট করে ছাঁটা মাথার চুল, একটু বেটে কিন্তু মজবুত চেহারার ছেলেটি দরজার দিকে হাত বাড়াতেই যেন মন্ত্র বলে দরজা খুলে গেল। সেই প্রথম দিন শোনা একটু তীক্ষ্ণ কিন্তু মিষ্টি গলাটি শুনতে পেল শ্যাম। এত দেরি? কখন টেলিফোন করে বসে আছি? ছেলেটি হাসে। এই বিশ্রী ট্রাফিকে আসা যায়? ঘুরে আসতে হলো। তাও ক্লিয়ার রাস্তা পেলুম না। কি ব্যাপার? কই, কিছু না। কিছু না? না। দুজনে পাশাপাশি হেঁটে এলো শ্যামের দিকেই। নড়ল না শ্যাম। লীলা ছেলেটির বাঁ পাশে ছিল, যে পাশে শ্যাম। কয়েক পা হাঁটার মধ্যেই লীলা কৌশলে ছেলেটির ডান পাশে সরে গেল। তারপর তাকে পেরিয়ে গেল তারা। শ্যাম ঘাড় ঘোরাল না। শুনতে পেল স্টার্টারে লাথি মারার শব্দ। তারপর গুড়গুড় করে ডেকে উঠল মোটরসাইকেল। দূরের দিকে ছুটে গেল। সরল একটি গাছের মতো সে দাঁড়িয়ে রইল। বাতাসে পেট্রোলের গন্ধের সঙ্গে একটি মিষ্টি মৃদু গন্ধ, বোধহয় পাউডারের। আগে অনেক পাউডারের গন্ধ চেনা ছিল শ্যামের, এখন ভুলে গেছে। মৃদু হেসে সে মাথা নাড়ল। না, সে এ গন্ধটা চেনে না। তোমার কি অনেক প্রেমিক? ভালো, কিন্তু দেখো,
একদিন পৃথিবী খুব নির্জন হয়ে যাবে। তখন তোমার লুকিয়ে থাকার নিরাপদ জায়গা থাকবে না, থাকবে না পালিয়ে যাওয়ার সহজ পথ। ভিড়ের ভিতরে পথ করে ধীরে হাঁটছিল শ্যাম। হাঁটতে হাঁটতে বলছিল, আমি জানি না কি করে ভয় দেখাতে হয় চোয়ারে চেহারার বিশ্রী স্বভাবের লোকদের। আমি জানি কিভাবে পৃথিবী থেকে সরিয়ে দিতে হয় মোটরসাইক্লিস্টদের। তুমি কেন দেখিয়ে দাওনি আমাকে? কেন ছেলেটিকে বলনি যে এই লোকটির জন্যই আমি রাস্তায় একা বেরোতে পারছিলাম না? কিংবা তুমি সেই চোয়ারের চেহারার লোকটাকেও বলতে পারতে, আমাকে বাঁচাও। হাঁটতে হাঁটতে অভিভূতের মতো হঠাৎ দাঁড়িয়ে পড়ে শ্যাম। কেন? পিছন থেকে চলন্ত একটা লোক তার গায়ে ধাক্কা খায়। শ্যাম টাল খেয়ে হেসে ওঠে। কেন ধরিয়ে দাওনি আমাকে? তারপর আবার হেঁটে যায়। বস্তুত পৃথিবী খুব নির্জন হয়ে গেছে। খুব জীবন্ত মানুষজন শ্যামের চোখে পড়ে না। ব্র্যাকেটে ঝোলানো জামা কাপড় হেঁটে যাচ্ছে। ট্যাক্সি, ডানমি করা মুখ কিংবা শরীর তার চোখে পড়ে। এলোমেলো আলোয় পড়ছে চলন্ত ছায়া, ভেঙে যাচ্ছে। নানা রাস্তায় ঘুরে বেড়ায় শ্যাম। একটিও চেনা মুখ চোখে পড়ে না, একটিও প্রিয় মুখ চোখে পড়ে না। হঠাৎ মনে হয় 100 বছর একটানা ঘুমিয়ে হঠাৎ জেগে উঠে সে আর কিছুই চিনতে পারছে না। 100 বছর ধরে পচে গলে ঝরে গেছে চেনা পরিচয়। 100 বছর ধরে বিস্ফারিত হয়ে গেছে প্রিয় মুখগুলি। অল্প কুয়াশা জমে আছে চারদিকে, বেশি দূরে চোখ যায় না। মনে হয় কুয়াশা কেটে গেলেই দেখা যাবে বিদেশ, দেখা যাবে লীলা একা নির্জন রাস্তার শেষে কাঁচের দরজার ওপাশে তার অপেক্ষায় আছে। তাকে দেখলেই দরজা ঠেলে বেরিয়ে আসবে। তারপর তারা দুজন পরিত্যক্ত জনহীন শহরের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে, পরস্পরকে না ছুঁয়ে। যে কোনো বাড়িতেই তাদের জন্য সুন্দর বিছানা পাতা থাকবে, দোকানে দোকানে সাজানো থাকবে জিনিস। তারা একবার স্পর্শ করবে বলে গাছে গাছে ফুল ফুটে ফল ফলে থাকবে। তাদের দুজনের উদ্দেশ্যেই তখন রোদ বা বৃষ্টিপাত ঘটবে পৃথিবীতে। না, শ্যাম মাথা নাড়ে। পৃথিবীতে এরকম কিছুই ঘটে না, সে জানে। তাই পৃথিবী এখনও তেমন সুন্দর নয়। এখনও এখানে রয়ে গেছে কিছু অহংকারী মোটরসাইক্লিস্ট আর কিছু চোয়াড়ে লোক। হোটেলে আজ মিত্রকে না দেখে সামান্য চমকে গেল শ্যাম। রোজ যে দেখা হয় তা নয়, তবু আজ খেতে বসে বড় একা লাগল শ্যামের। সামনের উল্টো দিকে শূন্য চেয়ারটার দিকে চোরা চোখে চেয়ে দেখল অনেকবার। সামান্য সন্দেহে তার মন দুলে গেল। খাবারের তেমন কোনো স্পষ্ট স্বাদ পেল না শ্যাম, খেয়ে গেল। হোটেলের ম্যানেজার লোকটার সঙ্গে কোনোদিনই প্রায় কথা বলে না শ্যাম। দরজার কাছে একটা খুদে টেবিল কোলে করে বসে থাকে বিনয়ী এবং মোটা থলথলে লোকটি। দুটি ঢুলু ঢুলু চোখ, দেখলে মনে হয় সন্ধ্যের দিকে একা ছিলিম গাঁজা খায় ম্যানেজার। কথা কম বলে, হাসে অনেক বেশি, কিন্তু শব্দ হয় না কখনো। শ্যাম শুনিনি যে লোকটি ছোকরা চাকর কিংবা ঠাকুরকে চেঁচিয়ে বকছে। বস্তুত বকাঝকা করার জন্যই আলাদা একজন লোক রাখা আছে। সে লোকটা চাকরদের ওপরালা। ম্যানেজার শুধু চুপচাপ বসে থাকে শান্তভাবে। শ্যাম লক্ষ্য করেছে দিনে দিনে লোকটা আরও শান্ত হয়ে যাচ্ছে, নড়াচড়া কমে যাচ্ছে আরও। মুখের হাসিতে আরও বিনয় ও উদাসীনতা ফুটে উঠছে। মুখের কথা কমে গেছে অনেক। লোকটার মাথার ওপরে পেছনের দেয়ালে লোকটার মৃত বাবার একটা ছবি টাঙানো আছে। ছবির চারধারে একটা গত বছরের শুকনো বেল ফুলের মালা। মাঝে মাঝে শ্যামের সন্দেহ হয় যে হয়তো খুব শিগগিরই এ লোকটাও তার ছেলেকে খুদে টেবিলের কাছে নিজের পুরনো জায়গাটা ছেড়ে দিয়ে এক লাফে উঠে যাবে ওপরের দেয়ালে, তার বাবার ছবির পাশে। তারপর ওরকমই একটা শুকনো বেল ফুলের মালা পরে ছবি হয়ে যাবে একদিন, খুব শিগগিরই। নয়তো যেখানে বসে আছে সেখানেই বসে থেকে আস্তে আস্তে একদিন সিমেন্ট কংক্রিটের মতোই জমে যাবে লোকটা, ঠান্ডা পাথর হয়ে যাবে, আর নড়বেই না কোনোদিন। আজ বেরোবার মুখে শ্যাম খুদে টেবিলটার সামনে একটু দাঁড়াল। বাইরের দিকে চেয়ে দেখল কুকুর, অনেক কুকুর বসে আছে, রোজ যেমন থাকে। অকারণে শ্যাম মৃদু হেসে বলল, আহ, কুকুর। তারপর 1, 2, 3 করে গুনে গেল, 11টা। এত কুকুর? শ্যাম মৃদু হেসে শান্ত লোকটির দিকে তাকাল। এত কুকুরকে আপনি রোজ ভাত দেন? দেই। বড় বিনয়ে হাসল লোকটি, চোখ বুজে গেল হাসিতে। 11টা কুকুরকে? শ্যাম চোখ বড় করে তাকাল। আপনার খুব বেশি পুণ্য জমে যাচ্ছে, খুব তাড়াতাড়ি পুণ্য করে নিচ্ছেন আপনি, সময় থাকতেই। বড় বিনয় লোকটি ঘাড় কাত করল, বলল, 11টার বেশি কমও হয়। হয়? হয়। লোকটা বিষণ্ণ চোখে
কুকুরগুলোর দিকে তাকালো, বলল, দিনে দিনে বাড়ছে, আরও বাড়বে। কেন কেন? লোকটি চিন্তিত মুখে শ্যামের দিকে তাকাল। খাবার পাচ্ছে না কোথাও, দেশের যা অবস্থা, ক্রমে ক্রমে এখানে এসে জুটছে। ঠিক। শ্যাম বিজ্ঞের মতো মাথা নাড়ে। বস্তুত দেশের খাদ্যাবস্থা বহুকাল হয় শ্যামেরা জানা নেই, তবু লোকটার এত কথা বলা শুনতে তার ভালো লাগছিল। সব কটাই বাজে কুকুর নয়, লোকটা বলল। লক্ষ্য করে দেখুন, মাঝখানে সাদা কুকুরটা, ওই যে একটা ছাইরঙা, দেখলে আর বোঝা যায় না। ওটা বোসদের কুকুর ছিল, অ্যালসেশিয়ান। গায়ে ঘা হয়ে পচে টচে রাস্তার কুকুর হয়ে গেছে। বুঝলে মশাই, ওদের মধ্যেও। বলতে বলতে হাসল লোকটি। একজন খদ্দেরকে এতক্ষণ দাঁড় করিয়ে রেখেছিল, তাকে পয়সা গুনে দিতে টেবিলের ওপরটা ডালার মতো তুলে ফেলল। একটু অপেক্ষা করল শ্যাম, তারপর মুখ তুলতেই বলল, মিত্রকে দেখেননি আজ, সুবোধ মিত্রকে? অমায়িক হাসল লোকটি, মাথা নাড়ল। না, এখনো আসেননি বলে সস্নেহে কুকুরগুলির দিকে চেয়ে রইল। শ্যাম লক্ষ্য করল কুকুরগুলি বড় স্নেহে এবং ভালোবাসায় শান্ত লোকটির দিকে চেয়ে আছে। আর কথা না বলে বেরিয়ে এল শ্যাম। সে কুকুরগুলির ভেতর দিয়ে হেঁটে গেল। তারা একটু সরে পথ করে দিল। সন্দেহজনক স্প্যানিয়েলটির দিকে একবার আদরের হাত বাড়িয়েও হাতটা টেনে নিল শ্যাম। তাতেই খুশি হয়ে কুকুরটা লেজ নেড়ে দিল। ভিখিরি বেটা, শ্যাম মনে মনে গাল দিল তাকে। শ্যামের মাথার মধ্যে বিদ্যুতের মতো চমকে ওঠে একটা সন্দেহ। কাছেই সুবোধ মিত্রর বাসা। ইচ্ছে করলে একবার ঘুরে আসতে পারে শ্যাম, কিন্তু ইচ্ছে হয় না। যদি তেমন কোনো ঘটনাই ঘটে থাকে তবে তার গিয়ে কি লাভ, এবং এখন গেলে পুলিশ টুলিশের ঝামেলায় জড়িয়ে পড়াই স্বাভাবিক। ভাবতেই ভয়ঙ্কর অলস লাগল শরীর। শ্যাম হাঁটতে হাঁটতে একটু দাঁড়াল, হাই তুলল। যদি ঘটনা ঘটেই থাকে তবে বলতে হয় যে মিত্র কথা রাখেনি। 17টা ঘুমের বড়ির অর্ধেক বখরা শ্যামের পাওনা ছিল। ভাবতে ভাবতে হঠাৎ দাঁড়িয়ে পড়ল শ্যাম। তার কটা বড়ি পাওনা ছিল? হিসেব করলে কটা দাঁড়ায়? 8টা না 9টা? অর্ধেক নেওয়ার কথা বলেছিল মিত্র, কিন্তু ঠিক কটা তা বলেনি। শ্যাম ভেবে দেখল, আরেকজনকে দলে নিলে ঠিক ঠিক 3 ভাগ করা যাচ্ছে না। ভাবতে ভাবতে বড় সমস্যায় পড়ে গেল শ্যাম। সেই সিদ্ধান্তে পৌঁছল যে ভাগ বাঁটোয়ারার ক্ষেত্রে 17 সংখ্যা বিশ্রী। তারপর আবার হাঁটতে লাগল। পৃথিবী অনেক নির্জন হয়ে গেছে, ক্রমে ক্রমে আরও যাবে। আস্তে আস্তে তার একার হয়ে যাবে সবকিছু। মিত্রকে দিয়ে শুরু হলো হয়তোবা, কিংবা ঠিক তা নয়, আরও আগে থেকে। তার মাথার ভিতর অমনি বগরি পাখির মতো গুড়গুড় করে ডেকে উঠল একটি প্রায় ভুলে যাওয়া মোটরসাইকেলের আওয়াজ। মৃত্যুকূপে সেই খেলার মতো ঘুরে ঘুরে উপরে উঠে আর নিচে নেমে যেতে লাগল। শ্যাম দ্রুত হাঁটতে থাকে। হয়তো একদিন পৃথিবীতে খুব সুসময় এসেছিল, তখন শ্যাম ছিল না। হয়তো একদিন পৃথিবীতে খুব সুসময় এসে যাবে, তখন শ্যাম থাকবে না। কেমন ছিল সেই সুসময় কে জানে, কিংবা কে জানে কেমন হবে সেই সুসময়। শ্যাম জানে না। মাঝে মাঝে কেবল তার চারধারে দেখতে পায় সেই সব সুসময়ের অনেক চিহ্ন ছড়ানো রয়েছে। যেমন পাখির মুখ থেকে খসে পড়া ফসলের বীজ দেখে বোঝা যায় যে কাছাকাছি এইখানে কোথাও ফসল ফলেছিল। যেমন আকাশের মেঘ দেখলে বোঝা যায় আমাদের বীজ ক্ষেত্রে বৃষ্টি হবে। কিংবা কে জানে এইটাই সেই সবচেয়ে সুসময় কিনা যা শ্যাম পেরিয়ে যাচ্ছে। দুপুর রোদ মাথায় করে শ্যাম তার রোজকার পরিচিত থামটায় হেলান দিয়ে দাঁড়িয়েছিল। এত আলোর মধ্যে তার মনে হচ্ছিল যে চারধারে ছায়ার মতো অলিক অনর্থক মানুষেরা অকাজে হেঁটে যাচ্ছে। সবকিছুই বস্তুত অবাস্তব, একমাত্র সামনের ওই কাচের দরজাটা ছাড়া। ওপাশে লীলা বসে আছে, ব্যস্ত কর্মঠ, তার দুটি সাদা সুন্দর হাত, অল্প গম্ভীর ও বিষণ্ণ তার মুখ। শ্যাম জানে লীলা এখনও কোনো সিদ্ধান্তে আসেনি, এখনও বড় দয়ালু। ওর মনে আঘাত করার আগে তাকে সতর্ক হওয়ার সময় দিচ্ছে। শ্যাম জানে খুব শিগগিরই একদিন রাস্তার লোকেরাই তাকে ঘিরে ধরবে, চোখ পাকিয়ে তাকে সরে যেতে বলবে। শুধু যতদিন না তা ঘটবে ততদিনই বড় সুসময়, সবচেয়ে সুসময়। তারপর একদিন হয়তো সে ইরফানের কাছে সোজা গিয়ে বলবে, আমি পাকিস্তানে চলে যাব, আমাকে সীমানা পার করে দাও। কিংবা সে হয়তো ঘুরে ঘুরে কষ্টে সৃষ্টে জোগাড় করার চেষ্টা করবে 17টা ঘুমের বড়ি, যা হাতে নিলে আত্মবিশ্বাস ফিরে পাওয়া যায়, বালিশের পাশে নিয়ে শুলে কেটে যায় ভয় কিংবা ভবিষ্যৎ চিন্তা।
কি করবে তা ঠিক জানে না শ্যাম, কেবল মনে হয় এখনই হয়তো সবচেয়ে সুসময়। আজও লীলা কাচের দরজার সামনে ছায়ার মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, দ্বিধা কিংবা অপেক্ষা। তারপর শ্যামকে আপাদমস্তক চমকে দিয়ে দরজা খুলে লীলা রাস্তায় নেমে এলো, একা, ধীর পায়ে হেঁটে যেতে লাগল। প্রথমে কিছুক্ষণ এটা বিশ্বাস করল না শ্যাম, তারপর বুঝল মেয়েটা লীলাই, এবং সে একা হেঁটে যাচ্ছে ধীর পায়ে, নিঃশব্দে, বেড়ালের মতো পায়ে, গোয়েন্দার মতো সন্ধানী চোখে লীলাকে রেখে ভিড়ের ভিতরে লুকিয়ে থাকার চেষ্টা করে শ্যাম হেঁটে যায়। গাঢ় বাদামি জমির ওপর ফ্যাকাশে কলকা এবং আরও লাল জ্যামিতিক ছাপ দেওয়া একটা শাড়ি পরেছে লীলা, মোটা একটা বেনিতে বাঁধা তার চুল। পিছন থেকেও লীলাকে বড় পবিত্র দেখাচ্ছে। অলস মন্থরভাবে সে হাঁটছে, বা হাতটা বুকের উপর গোটানো বোধ হয়। সে তার সাদা ব্যাগটা বুকে চেপে ধরে আছে, গলায় জড়ানো কাশ্মীরি স্কার্ফের আঁচল উঠছে হাওয়ায়। রাস্তায় ভিড়, তবু ভিড়টাকে যথেষ্ট বলে মনে হয় না শ্যামের। তার এবং লীলার মধ্যে অনেক কটা শূন্য জমি। লীলা ঘাড় ঘোরালেই চোখাচোখি হয়ে যেতে পারে। তার শূন্য বুকের ভিতরে লাফিয়ে ছুটছে হরিণ। শরীরের ভিতরে রহস্যময় মেঘ ডেকে ওঠে, বৃষ্টি নামে। কালো একটা রেলগাড়ি খুব লম্বা একটা পুল পেরোতে থাকে। যদি চোখাচোখি হয়ে যায়, যদি কথা বলে লীলা, যদি প্রশ্ন করে তুমি কে? ভাবতেই জড়িয়ে আসে শ্যামের হাত পা। খালি রাস্তায় সে হোঁচট খায়, হাসে, আবার হাঁটে। তাহলে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যাবে। অদৃশ্য থেকে নেমে আসবে এক ঢল জলের প্লাবন, হয়তোবা কথা বলে উঠবে রাস্তাঘাট, আর তখন নিশ্চিত নিজের পরিচয় ভুলে যাবে শ্যাম। লীলার সামনে দাঁড়িয়ে পাঠ ভুলে যাওয়া বাচ্চা ছেলের মতো ভীত চোখে দাঁড়িয়ে থাকবে, বিড়বিড় করে বলবে, প্রশ্ন করো না আমি কে, আমি জানি না। সামনের মোড়ে রাস্তা পার হওয়ার অপেক্ষায় ভিড় জমে আছে। পুলিশের উত্তোলিত হাত চলন্ত গাড়িগুলি আটকে দিল। লীলা সামান্য থেমে আবার হাঁটে, রাস্তা পার হয়। ধীর মন্থর তার গতি, কোনোখানে যাওয়ার তাড়া বা লক্ষ্য নেই তার। চারধারে অর্থহীন অলিক ছায়ার মতো লোকজন। শ্যাম এদের কাউকেই চেনে না, জানে না এরা বাস্তবিক আছে কিনা। এরাও কি তা জানে? শ্যাম এইসব ছায়া ভেদ করে হেঁটে যায়। বাসস্টপ থেকে কারা যেন লীলাকে উদ্দেশ্য করে বলে, বাহ, বেশ। অমনি গড়গড় করে ওঠে শ্যাম, অন্ধের মতো রুখে দাঁড়ায়, ফিসফিস করে চাপা হিংস্র গলায় বলে, সাবধান, আমি পাহারায় আছি। হাসে, আবার হাঁটতে থাকে। নিজেকে বড় জীবন্ত মনে হয় তার। শরীরের ভিতরে কলকারখানা চলার আওয়াজ। সুসময়। পৃথিবীতে এটাই বোধহয় সবচেয়ে সুসময়, যা শ্যাম পেরিয়ে যাচ্ছে। লীলার গতি ক্রমে আরও মন্থর হয়ে আসে। সে অন্য মনে ফুটপাতের আরও ধার ঘেঁষে যায়। মুখ ফিরিয়ে শোকেসের জিনিস দেখতে দেখতে হাঁটে। হাঁটতে হাঁটতে হঠাৎ থেমে যায়, মনোযোগ দিয়ে কিছু একটা দেখে, তারপর পা পা করে হাঁটতে থাকে। লীলাকে যতটা অন্যমনস্ক দেখাচ্ছে ততটা সে নয়, শ্যাম জানে। লীলার শরীর সতর্ক, কান উদ্গ্রীব। সে জানে যে শ্যাম তার পেছনে আছে। খোলামেলা রাস্তায় একা অরক্ষিত লীলা। কে জানে লীলা তাকে নিঃশব্দে বলছে কিনা, কাছে এসো, ভালো করে দেখতে দাও তোমার মুখ। তোমরা কি হিন্দু? তোমার কি গোত্র? তোমার নাম পরিচয় আমাকে বলো। তোমার বাড়ি ঘোড়দৌড়ের অবস্থা আমাকে বলো। তোমরা ক ভাই বোন? আর তোমার চাকরি? এই সব কিছু জরুরি প্রশ্ন, লীলার জানা দরকার। শ্যাম তাই মনে মনে উত্তর দিয়ে দেয়, শ্যাম চক্রবর্তী আমার নাম। বাবা কমলাক্ষ চক্রবর্তী। আমরা শাণ্ডিল্য গোত্র। বিক্রমপুরের বাণীপাড়া গ্রামে আমাদের বাড়ি। না, সেইন্ট অ্যান্ড মিলারে আমি ছিলুম ছোট সাহেব। ওপরওয়ালা বাস্টার্ড বলে গাল দেওয়ায় আমি চাকরি ছেড়ে দিয়েছিলুম। তবু সত্যি বলতে কি, আমি জানি না আমি কে কিংবা আমি কি রকম। লীলা আস্তে আস্তে হাঁটে, যে কোনো দোকানের সামনে একটু দাঁড়ায়, শোকেস দেখে নেয়, আবার হেঁটে যায়। সাহসী লোকেরা তার কাজ ঘেঁষে হেঁটে যাচ্ছে। ক্রমে লিন্ডসে স্ট্রিটের কাছে চলে এলো তারা। রাস্তা ক্রমে ফাঁকা হয়ে আসছে। রাস্তা পার হওয়ার আগে লীলা একবার ফিরে তাকায় অন্য মনে। অবহেলার চোখ, তাচ্ছিল্য ফুটে আছে। পর মুহূর্তেই চোখ সরিয়ে নেয়। তবু বর্ষির মতো সেই দুটি চোখ শ্যামের বুকের মধ্যে গেঁথে যায়। তার শরীর যন্ত্রণায় ছটফট করে ওঠে। বুকের মধ্যে হঠাৎ জলোচ্ছ্বাস ফুলে ফেপে ওঠে। তার শ্বাসকষ্ট হতে থাকে। নিঃশব্দে লীলা বলে ওঠে, কাছে এসো। শ্যাম আপন মনে মাথা নাড়ে। না, আমি জানি কাছে যেতে চেষ্টা করলে চারদিকের বাড়িঘর কেঁপে উঠবে,
মাঠ ময়দান থেকে শিকড় ছিঁড়ে ছুটে আসবে গাছপালা, বাতাস আর্তস্বরে চেঁচিয়ে বলবে, রক্ষা করো, রক্ষা করো। আমি জানি এখানে নয়, অন্য কোনো সুন্দর পৃথিবীতে আমাদের দেখা হওয়া ভালো। এখানে নয়, এত লোকজন আর এত ভিড়ের মধ্যে নয়। দেখো, একদিন খুব শিগগিরই আমি পৃথিবীতে সুসময় এনে দেব। সে লীলার নিঃশব্দ স্বর শুনতে পায়। কথা বলো। না, মাথা নাড়ে শ্যাম। এখনো নয়। তোমার সঙ্গে কথা বলার জন্যেই আমি আলাদা একটা ভাষা তৈরি করব, দেখো। সেই ভাষায় থাকবে না কোনো কঠিন, রূঢ় কিংবা অশ্লীল শব্দ, তাতে থাকবে না কোনো গালাগাল। এখনো মানুষের ভাষা তেমন সুন্দর নয়। এখনো তাদের জানা বহু শব্দ রয়ে গেছে, যা রহস্যময় কিংবা যা রাগ ও বিদ্বেষের, যা অবহেলা কিংবা প্রত্যাখ্যানের। আগে তুমি সেই শব্দ ভুলে যাও, তারপর। লীলা রাস্তা পার হল না, বাঁয়ে মোড় খুলল। কয়েক পা হেঁটে একটা খোলা দরজার সামনে দাঁড়ালো হঠাৎ। পিছনে ফিরে অন্যমনস্ক চোখে একবার চারদিকে দেখে নিল, তারপর দরজার ভিতরে চলে গেল। শ্যাম ধীরে ধীরে দরজাটার সামনে এসে দাঁড়াল। ভিতরে কেবল দেখা যাচ্ছে একটা সরু সিঁড়ি, স্টিমারের সিঁড়ির মতো সুন্দর, লোহার চকচকে পাত কেটে বসানো মসৃণ রেলিং, খুব উজ্জ্বল আলো জ্বলছে। সিঁড়িতে লীলা নেই, উঠে গেছে। নতুন রঙের গন্ধ পাওয়া যায়, আর মৃদু, খুব মৃদু পাউডারের গন্ধ। এটা কি রেস্তোরাঁ? শ্যাম কয়েক পা পিছিয়ে এসে দরজার উপরে দেখল, রেস্তোরাঁ। সাইনবোর্ডে নাম লেখা আছে। শ্যাম জানে এখানে লীলার জন্য কেউ অপেক্ষা করছে। শ্যামের জানা দরকার লোকটা কে। সে আশেপাশে তাকিয়ে দেখল কোনো মোটর সাইকেল দাঁড় করানো আছে কিনা। নেই। কোনো দ্বিধাই বোধ করল না শ্যাম। আস্তে আস্তে সিঁড়ি ভেঙে ওপরে উঠতে লাগল। হলঘরের মতো প্রকাণ্ড একটা ঘর। এত উজ্জ্বল আলো জ্বলছে যে শ্যামের চোখ ধাঁধিয়ে যায়। পেয়ালা, পিরিচ, চামচ কিংবা টেবিলের কাচের চাদর থেকে ঠিকরে এসে আলো তার চোখে আলপিনের মতো বেঁধে। কিছুক্ষণ সে ভালো করে লীলাকে দেখতে পেল না। সে তার রুক্ষ চেহারা এবং এলোমেলো পোশাকে এই ঝকঝকে ঘরে বেমানান কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তারপর লীলাকে দেখতে পেল সে। প্রায় ফাঁকা রেস্তোরাঁ, কয়েকটি মাত্র লোক ছড়িয়ে বসেছে। একেবারে কোণে দূরের টেবিলে বসেছে লীলা। টেবিলের ওপর অল্প নোয়ানো কাত, মুখ নিচু, যেন টেবিলের কাছে সে তার মুখের ছায়া দেখছে। না, লীলা একা নয়। তার মুখোমুখি উল্টো দিকের চেয়ারে বসে আছে সুন্দর চেহারার একটি লোক। অরুণ না? ভ্রু কুঁচকে শ্যাম দেখে, তারপরে মৃদু হাসে। হ্যাঁ, অরুণই। অরুণ তাকে প্রথম দেখতে পেল। প্রায় সঙ্গে সঙ্গে চোখ দুটো লাফিয়ে উঠল অরুণের। কপালে পড়ল ভাঁজ। খুব সামান্য ফাঁক হয়ে রইল একটুক্ষণ। শ্যাম বুঝল না কেন এরকম হল অরুণের। সে মৃদু হাসি মুখে চেয়ে রইল অরুণের দিকে। সামান্য ফিসফিস করে অরুণ বলল, শ্যাম। অনেকক্ষণ পর হাসল। আয়। আশ্চর্য যে লীলা তার দিকে ফিরেও তাকাল না। অরুণের ডাকটাকে গ্রাহ্য করল না শ্যাম। মাঝখানের 3টে টেবিল সে বাদ দিয়ে বসল। একা। 1 কাপ চায়ের কথা বলে দিল বুড়ো বেয়ারাকে। আর চোখে সবকিছু লক্ষ্য করে শ্যাম। অরুণের মুখ অল্প লাল, তাকে লাজুক আর ভীতু দেখাচ্ছে। খুবই আশ্চর্য হল শ্যাম। এরকম হওয়ার কথা ছিল না। তার নিজের অতীতের মতোই অরুণের চরিত্র, সে জানে। কোনো লোকের বদলে অরুণকে দেখে শ্যাম বরং স্বস্তি পায়। শ্যাম জানে যে সে যতক্ষণ আছে ততক্ষণ অরুণের কাছ থেকে লীলার কোনো ভয় নেই। শ্যাম নিজে অরুণের চেয়ে অনেক পাকা লোক ছিল। সে লক্ষ্য করল অরুণ কথা বলছে না লীলার সঙ্গে। সে কাঁটা চামচ দিয়ে 1 টুকরো আলুর বড়া মুখে পুরে ভয়ঙ্কর জোরে উত্তেজিতভাবে চিবোচ্ছে। ঝন করে তার চামচ পিরিচের সঙ্গে ঠুকে সামনের দেয়ালে ঘুরে বেড়ায়। সুন্দর চেহারা, সুন্দর পোশাক। অরুণের ওই ভাবভঙ্গি খুব বেমানান লাগে শ্যামের কাছে। লীলা খুব ঠান্ডা এবং সহজ ভঙ্গিতে বসেছে। নোয়ানো মাথা তুলে অরুণের দিকে চেয়ে দেখছে। তার মুখে একটু স্মিত কৌতুকের ভাব। হঠাৎ সে তার একটু তীক্ষ্ণ পাখির মতো মিষ্টি গলায় স্বাভাবিকের চেয়ে একটু জোরে বলল, আপনি আমাকে ডেকেছিলেন? অরুণ সামান্য অস্বস্তির হাসি হাসে, মাথা নাড়ে। হ্যাঁ, আমি এসেছি। খুব মৃদু গলায় অরুণ কিছু বলল। শ্যাম শুনতে পেল না, শুধু দেখল অরুণের কথার উত্তরে লীলা শুধু মাথা নেড়ে জানাল না। লীলাকে কেন এখানে ডেকে এনেছে অরুণ তা শ্যাম বোঝে। তবু লীলাকে খুব শান্ত, দৃঢ় দেখায়, যেন লীলার সঙ্গে আছে কোনো সমর্থ লোক যে লীলাকে আপদে রক্ষা করবে। লীলার চোখে মুখে সেই প্রত্যয় দেখে শ্যাম। লক্ষ্য করে অরুণ তার শুকনো ঠোঁট চাটছে এবং বোকার মতো এড়িয়ে যাচ্ছে শ্যামের চোখ।
শ্যাম মৃদু হাসে। তার সামনে টেবিলে রাখা এক কাপ চা আস্তে আস্তে জুড়িয়ে যেতে থাকে। ওরা আর কথা বলে না, চুপচাপ বসে থাকে। লীলার সামনে রাখা খাবারের প্লেট পড়ে থাকে। শ্যাম একটু বিস্মিত হয়। লীলা কি জানে না যে শ্যাম তার খুব কাছেই বসে আছে? লীলা জানে। একটু পরেই শ্যাম সেটা টের পায়। বাঁ হাতে জলের গ্লাস ধরে ডান হাতে লীলা তার বেনিটা বুকের উপর টেনে আনে। ওইভাবে কৌশলে ঘাড় কাত করে অরুণের অজান্তে লীলা হঠাৎ সোজা শ্যামের দিকে তাকায়, যেন লীলা একবারও ঘাড় না ঘুরিয়েই জানতে চায় শ্যাম কোথায় বসে আছে। তার চোখের ওপর লীলার চোখ ঝলমল করে ওঠে। আর সেই মুহূর্তে খুব চমকে উঠে শ্যাম দেখতে পায় লীলা একটু হেসেই হাসিটা ঠোঁটে টিপে দিল। তার চোখ আঙুলের মতো একটু সংকেত করে দেখিয়ে দিল অরুণকে। নিঃশব্দে কয়েক পলকে এইসব অদ্ভুত ঘটনা ঘটে গেল। তারপরে স্বাভাবিকভাবে মুখ ফিরিয়ে নিল লীলা। আস্তে আস্তে বুঝতে পারে শ্যাম, বুঝতে পারে আজ বিকেলে ইচ্ছে করে কেন একা ধীরে ধীরে এত দূর হেঁটে এলো লীলা। লীলা জানত শ্যাম তার পিছু নেবে, তাই খুব এত দূর কৌশলে তাকে টেনে এনেছে লীলা। লীলা ঘাড় না ঘুরেও জানত যে সে খুব কাছে বসে আছে। লীলা জানে যে যে কোনো বিপদ আপদে শ্যাম তাকে রক্ষা করবে, তাই সে কৌশলে শ্যামকে বলে দিল, এই লোকটার হাত থেকে আমাকে বাঁচাও। নিজের ভিতরে শীতল এক নিষ্ঠুরতা অনুভব করে শ্যাম। দুটি মুষ্টিবদ্ধ হাতের মতো শক্ত হয়ে যায় তার চোয়াল। সে অরুণের দিকে চেয়ে থাকে, আর রক্তে বিদ্যুৎ প্রবাহিত হতে থাকে। আর একটিমাত্র ইঙ্গিতের জন্যে তার সমস্ত শরীর প্রস্তুত থাকে। মৃদুস্বরে কথা বলে অরুণ। বিরক্তিতে মাথা ঝাঁকায় লীলা। না না। তারপর কিছুক্ষণ চলে। শান্তভাবে বসে থাকে শ্যাম, অপেক্ষা করে। তার মাথার ভিতরে ধীরে ধীরে আর সব বোধ লুপ্ত হয়ে যায়। শুধু কুয়াশার মতো জমে ওঠে রাগ। শ্যাম দেখে অরুণ বিল মিটিয়ে দিচ্ছে। টেবিলের উপর থেকে সাদা হাত ব্যাগ তুলে নিচ্ছে লীলা। ওরা উঠে দাঁড়াল। ওরা হেঁটে এলো। সামনে লীলা। একবার, সেটাও ভুল হতে পারে, মাত্র একবার শ্যামের মনে হল লীলার চোখ তার টেবিলের একটা কোণ ছুঁয়ে গেল। অরুণ তার দিকে চেয়ে হাসল। সে হাসিতে কোনো ইচ্ছা বা প্রাণ নেই। সেই উঁচু ফিসফিসরে বলল, শ্যাম। একটু দ্বিধায় দাঁড়াল, বলল, পরে কথা হবে। লীলা ফিরে তাকাল না। তার দরকারও নেই, শ্যাম বোঝে। সিঁড়ির চৌপুরিতে ওরা নেমে গেলে উঠে দাঁড়াল শ্যাম। তাড়াতাড়ি একটা ট্রে হাতে ছুটে এলো বুড়ো বেয়ারা। বিরক্তিকরভাবে পথ আটকাল। পকেটে হাত দিয়ে খুচরো পয়সা যতখানি হাতে পেল তুলে এনে ঝনাত করে তার ট্রেতে ফেলে দিল শ্যাম। তারপর আর ফিরেও তাকাল না। নিচে নেমে এসে দেখল কোথাও কেউ নেই। তাড়াহুড়ো করে ওদের খুঁজল না শ্যাম। ধীরে ধীরে হেঁটে এসে নিশ্চিত মনে বাস ধরল। হোটেলে ঢুকে ভূত দেখে আটকে উঠল শ্যাম। সুবোধ মিত্র। অনেককালের পুরনো বন্ধুর মতো হাসল মিত্র। কাল আসেননি? শ্যাম জিজ্ঞেস করে। না। মিত্র মাথা নাড়ে। কাল একটা বরযাত্রী গিয়েছিলুম। শ্যাম উল্টো দিকে মুখোমুখি বসে। মিত্র বলল, কাল একটা আশ্চর্য ব্যাপার দেখলুম মশাই। বরযাত্রী গিয়েছিলুম পুটিয়ারি, পশ্চিম না দক্ষিণ ঠিক মনে নেই। টালিগঞ্জের খাল পেরিয়ে যেতে হয়। ওসব গ্রামগঞ্জ ছিল কিছুকাল আগেও, কিন্তু গিয়ে শুনলেও মোটাও নাকি কলকাতা। হা হা। দুদিন পরে আপনি যেদিকেই যাবেন, যতদূর যাবেন, দেখবেন কলকাতা আর কলকাতা। কলকাতা শেষ নেই আর। লাফিয়ে লাফিয়ে শহর বেড়ে যাচ্ছে মশাই। গ্রামগঞ্জ ক্ষেত খামার যা পাচ্ছে হাতের কাছে তাতেই স্ট্যাম্প মেরে দিচ্ছে কেরকাত্তা। হা 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 হা। বাড়তে বাড়তে একদিন এই কলকাতাই না দুনিয়াময় হয়ে যায়। হা 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 হা। এতকাল কলকাতার মাঝখানে থেকেও টের পাইনি যে কলকাতা কেমন বেড়ে যাচ্ছে চারদিকে। এরপর আর কলকাতার বাইরে যাওয়ার চেষ্টা করলেও যাওয়া যাবে না মশাই। খুব অদ্ভুত ব্যাপার হবে দেখবেন। তখন পাহাড়ে যাবেন তাও কলকাতায়, সমুদ্রে যাবেন তাও কলকাতায়। তখন কলকাতায় জন্মে সারা জীবন কলকাতাতেই ঘুরে মরবে লোক। হা 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 হা। খাওয়া হয়ে গেলে একসঙ্গে বেরোল দুজন। শ্যাম গুনে দেখল আজ 15টা কুকুর। সে হঠাৎ বলল, কুকুর খুব বেড়ে যাচ্ছে, দেখেছেন? হ্যাঁ। মাথা নাড়ে মিত্র। হেসে বলে, আমাদের ম্যানেজার লোকটা খুব কুকুর ভক্ত। তারপর একটু গলা নামিয়ে বলল, বোধহয় রোজ মহাভারত পড়ে। হা হা হা। মিত্রকে গড়িয়াহাটায় দিয়ে ঘরের দিকে ফিরল শ্যাম। দূর থেকেই দেখল বাসার সামনে রাস্তায় ফুটপাতে অরুণ দাঁড়িয়ে আছে। তার টায়ের নট ঢিলে হয়ে গেছে। রাস্তার মৃদু আলোতে তার মুখটা লাল আর চোখ দুটো হতভম্ব দেখায়। ও শ্যাম। অরুণ সামান্য টলমলে পায়ে এগিয়ে আসে। একটা হাত বাড়িয়ে দিয়ে বোকা হাসি হাসে। তোর সঙ্গে কথা আছে। শ্যাম তার হাত ছোঁয় না।
দাঁড়িয়ে স্থির চোখে তাকে দেখে। নিজের ভিতরে শীতল এক নিষ্ঠুরতাকে অনুভব করে সে। ঠান্ডা গলায় বলে, আয়। হুইস্কির চেনা গন্ধ পায় শ্যাম। সামান্য অস্থির পায়ে অরুণ তার পিছনে হেঁটে আসে। আস্তে আস্তে কথা বলে, ওহ শ্যাম, আমার বড় কষ্ট রে, আমি আর পারছি না রে। হুইস্কির চেনা গন্ধ, বহু দূর অতীত থেকে ওই গন্ধ ভেসে আসছে। স্বাদ ভুলে গেছে শ্যাম। ভাবতে ভাবতে সে সিঁড়ি ভাঙে। পিছনে অরুণ। ঘরে ঢুকে অরুণ হাঁফায়, বিছানায় বসে পড়ে। তারপর বালিশ টেনে নিয়ে আধশোয়া হয়। তার স্যুটের ভাঁজ নষ্ট হচ্ছে, সেদিকে তবু খেয়াল করে না অরুণ। বলে, তুই দেখছিস, তুই সব দেখে বুঝে নিয়েছিস শালা, তোকে আমি। বলতে বলতে আবার দৃষ্টি শূন্য হয়ে যায় অরুণের। হতভম্বের মতো তাকিয়ে থাকে। শ্যাম তার চেয়ার জানলার কাছে টেনে আনে, তার উপর একখানা পা তুলে দিয়ে দাঁড়ায়, অরুণকে দেখে। কি বলছিল তা ভুলে গিয়ে অরুণ বলল, ওহ, তোকে আমার শ্বশুরের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল না? তোর হয়ে গেছে শ্যাম, তুই ভাবিস না। আমি বাইরে যাওয়ার আগে তোকে বসিয়ে দিয়ে যাব। বোকার মতো অর্থহীন হাসি হাসে অরুণ। আমি অনেক কিছু পারি, জানিস? আমি শালা অনেক কিছু। ধীরে ধীরে চোখ বোঝে অরুণ। বমি করার আগের মুহূর্তের মতো শরীর কেঁপে ওঠে তার। চোখ ঠিকরে ওঠে, মুখ লাল। আবার সামলে যায় অরুণ, হাঁফায়। বলে, তবু কি বলবো, ওই বুড়োটাকে আমি ভয় পাই। ওই শালা বুড়ো আমার সব কিছু হাতের মুঠোয় নিয়ে বসে আছে। ইচ্ছে করলেও ও আমায় বাঁধন নাচ নাচাতে পারে। শালা হারামির বাচ্চা। বলতে বলতে আবার বমির ভাব সামলে নেয় অরুণ। আমার পেছনে লোক লাগিয়েছে শালা, শাসিয়েছে। দরকার হলে আমাকে গুন্ডা দিয়ে মারবে। কে? শ্যাম ঠান্ডা গলায় প্রশ্ন করে। আমার বউয়ের বাপ, শালা শ্বশুর। শালা একটা সুন্দর মেয়ের জন্ম দিতে পারিনি মাইরি, তবু শালা শ্বশুর, আমার শ্বশুর। তুই ভাবতে পারবি না শ্যাম, আমার বউটা কি কুৎসিত, ঘর অন্ধকার করে দেওয়ার চেহারা। তবু আমাকে ইন টাইম ঘরে ফিরতে হবে শালা, তাহলে আমি চরিত্রহীন। ও যদি অ্যাডাল্টারি করতে চায়, শেয়ালেও ছোবে না ওকে। বলতে বলতে বিছানা থেকে মুখ বের করে মাথা নামায় অরুণ। সমস্ত শরীরে হেঁচকি তোলার মতো কাঁপুনি। শ্যাম লক্ষ্য করে, ঘোষা জলের স্রোত তরুণের মুখ থেকে কলের জলের মতো ধারায় নেমে এসে ভাসিয়ে দিচ্ছে তার ঘরের মেঝে। মুহূর্তেই হুইস্কি আর টক বমি গন্ধে ঘর ভরে যায়। বিষিয়ে ওঠে বাতাস। শ্যাম তবু একটুও নড়ে না। পাথরের চাঙরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে থেকে অরুণকে লক্ষ্য করে। ধীরে ধীরে মুখ তোলে অরুণ। কোনো দ্বিধা না করে শ্যামের বালিশ থেকে ময়লা তোয়ালেটা তুলে নিয়ে মুখ মোছে। আবার সেটা বালিশে পেতে দেওয়ার চেষ্টা করে। তারপর অধৈর্য ক্লান্ত একটা হাত বাড়িয়ে বলে, সিগারেট। শ্যাম তার সস্তা সিগারেটের প্যাকেট আর দেশলাই বিছানায় ছুড়ে দেয়। অনেক কষ্টে সিগারেট ধরায় অরুণ। আগুনের ফুলকি ঠিকরে পড়ে বিছানায়। আমার শরীরে শালা চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তবু শালা আমাকে ইন টাইম ঘরে ফিরতে হবে। তারপর ওই কুৎসিত বউটা, মাইরি, একটু লাবণ্য নেই। ডায়েট কন্ট্রোল না করেও এখন হাড় গিলে। ওহ আমেরিকা। বালিশে মাথা গুজে দেয় অরুণ। কিছুক্ষণ যেন স্বপ্নের ঘোরে একটু হাসে। তারপর ধীরে ধীরে মাথা তোলে আবার। তারপর কথা ভুলে গিয়ে আবার হতভম্বের মতো তাকিয়ে থাকে। তুই জানিস না শ্যাম, আমার পিছনে লোক লেগে আছে। কিছুতেই সেই লোককে ধরতে পারছি না। আমার সব খবর সে দিয়ে যাচ্ছে শালা বুড়োকে। আমি রেস্তোরাঁর পর রেস্তোরাঁ পাল্টাচ্ছি। কত গুলিঘুচিতে চলে যাচ্ছি মেয়ে ছেলে নিয়ে, কত অচেনা জায়গায় যাচ্ছি, কিন্তু কিছুতেই পালাতে পারছি না, কিছুতেই থাকতে পারছি না। পুরো আমাকে দাঁড় করিয়ে আমার সারা দিনে সব গোপন রিপোর্ট আমাকেই শুনিয়ে দিচ্ছে মাইরি। তারপর চাকর বাকরদের মতো ট্রিট করছে, বাচ্চা ছেলের মতো ধমকাচ্ছে। কি করে খবর পাচ্ছে? তারপর হঠাৎ হাসে অরুণ। তারা শালা, একবারই আমি শালা পালাবো, ভিসাটা হাতে পাই, তারপর জোটিওর ওয়ে টু আমেরিকা। বউ। যে হাতে অ্যারোপ্লেনের ভঙ্গি করে দেখালো অরুণ, সেই হাতটাই হঠাৎ মুঠো পাকিয়ে চাপা গলায় বলল, কিন্তু কে খবর দিচ্ছে? আমি শালা কিছুতেই ধরতে পারছি না। কে? রাস্তায় হাঁটি, রেস্তোরাঁয় বসি, বারে যাই, কিন্তু সব সময়ে আমার ঘাড় সুরসুর করে, পিঠের চামড়ায় যেন কার চোখ টের পাই। সব সময় ভয় ভয়, চিন্তা, টেনশন। কে খবর দিচ্ছে? কে? বাতাসে শূন্য চোখে চেয়ে অরুণ জিজ্ঞেস করে, কে? তারপর আবার কোকিয়ে ওঠে। তুই জানিস না শ্যাম, আমেরিকা যাওয়ার মাঝপথ থেকে
ওই বুড়ো আমাকে ফিরে আনতে পারে, ইচ্ছে করলে তছনছ করে দিতে পারে আমার ক্যারিয়ার, যখন খুশি ভয় দেখাতে পারে আমাকে। মেয়ের নামে 3টে বাড়ি দিয়েছে শালা, 2 লাখ টাকা। আমি শালা বড় লোক, কিন্তু সব কেড়ে করে নিতে পারে আবার। ইচ্ছে করলে আমাকে হাওয়া করে দিতে পারে, অথচ আমার শরীরে চিতাবাঘ ঘুরে বেড়াচ্ছে একটা সুন্দর মেয়ের জন্য, একটা সুন্দর কিছুর জন্য। আমি শালা। আস্তে আস্তে চোখের জল ঝরে পড়ে অরুণের। কোনো শব্দ হয় না, শুধু ঠোঁট দুটো কাঁপে। শ্যাম স্থির দাঁড়িয়ে দেখে। আস্তে আস্তে শ্যামের দিকে তাকায় অরুণ, ফোপানো গলায় বলে, তুই আজ আমাকে দেখেছিস? শ্যাম মাথা নাড়ে, হ্যাঁ। অরুণ বলে, তোকে দেখে আমি চমকে গিয়েছিলুম, বলে অস্বস্তির হাসি হাসল। অনেকদিন তোর খোঁজ খবর রাখিনি, জানি না সত্যি এখন কি করছিস। সেদিন তোর সঙ্গে দেখা হলে অনেক কথা বলে দিয়েছিল, আজ তাই তোকে দেখে হঠাৎ কেন যেন মনে হল তুই আমার শ্বশুরের সেই লোক, বলে হাসে অরুণ। তোকে পাকা মাস্তানের মতো দেখাচ্ছিল। উত্তর দেয় না শ্যাম, স্থির দাঁড়িয়ে অরুণকে দেখে। আস্তে আস্তে অরুণের মুখ থেকে হাসি সরে যায়। ভিখিরির মতো গলায় সে বলে, আমি তোর জন্য সব করব শ্যাম, আমি অনেক কিছু পারি। আমি শালা পালাতে চাই, একবার যেতে পারলে আমি আর ফিরব না। ওই কুৎসিত বউ, ওই হারামি বুড়ো আর এই ভিখিরির দেশ ছেড়ে পালাতে পারলে শালা আবার আমি বড়লোক হয়ে যাব, বলে অসহায়ভাবে চারদিকে তাকায় অরুণ, জিভ দিয়ে ঠোঁট চাটে। আমার এখনো সব শেষ হয়ে যায়নি, এখনো আমার বয়স আছে, কিন্তু সব গোলমাল হয়ে যাবে শ্যাম, যদি তুই একবার ফোন তুলে বুড়োকে বলে দিস যে আমি আজ লীলার সঙ্গে ছিলুম বিকেলে। হঠাৎ আবার শ্যামের বুকের মধ্যে গুড়গুড় করে মেঘ ডেকে ওঠে, চমকে ওঠে বিদ্যুৎ, হরিণ দৌড়য়, আর কালো রেলগাড়ি লম্বা একটা রেল পুল পেরিয়ে যেতে থাকে। ধীর শান্ত গলায় সে প্রশ্ন করে, তুই লীলাকে কখনো ছুঁয়েছিস? বলে অরুণ অর্থহীন চেয়ে থাকে কিছুক্ষণ, তারপর দুঃখে মাথা নাড়ে, না। তারপর বদমাসের মতো হাসে, শি ইজ ইন লাভ। তোর সঙ্গে আলাপ করিয়ে দেব বলেছিলুম না, করবি আলাপ? শ্যাম আবার বলে, আজ বিকেলে কি কি হয়েছিল? নাথিং। হাসে অরুণ, আমরা ভাই বোনের মতো ছিলুম, বলে বড় করে শ্বাস ছাড়ে অরুণ। আজই প্রথম অ্যাপয়েন্টমেন্ট ছিল, বললুম ট্যাক্সিতে ঘুরে বেড়াই চলো, বলল না। জিজ্ঞেস করলুম রাতে একা একা লাগে না? ভীষণ রেগে গেল। বলতে বলতে অরুণ হেঁচকি তুলে হেসে উঠল। আসলে মেয়েটা একেবারে বাচ্চা আর নতুন, ওর উপর বোধহয় এঙ্গেজ। তবু আমি অম্বিকা হালদারের জামাই, আমাকে এড়াতে পারে না বলে এসেছিল। বলতে বলতে সামান্য অহংকারী হয়ে গেল অরুণের মুখ চোখ। হেসে বলল, তোর শালা, এর চেয়ে মিস দত্ত অনেক হট ছিল, কি বাটক মাইরি। আস্তে আস্তে উঠে মেঝেতে নিজের বমির ওপর দাঁড়ালো অরুণ, বলল, শ্যাম আমার দিব্যি মাইরি, পুরো যদি জানতে পারে তো শালা চোখ বটে। কি করে খুঁজে খুঁজে ওই রেস্তোরাঁয় বের করলি আমাকে? নাকি শালা তুই সারাদিন আমার পেছনে লেগেছিলি? হ্যাঁ? শ্যাম চুপচাপ চেয়ে থাকে। না, তাকে আর কিছুই করতে হবে না। সে বুঝে যায় অরুণকে কষ্ট দেওয়ার ভার অরুণই নিয়েছে। অরুণ তার বমির ওপর একবার পা হড়কায়, সামলে নিয়ে আস্তে আস্তে দরজার কাছে চলে যায়, হাত তোলে, হেসে বলে, টু আমেরিকা। চলে যায়। দরজা পর্যন্ত মেঝেতে তার বমিতে ভেজা পায়ের ছাপ পড়ে থাকে। শ্যাম জানলা দিয়ে দেখে অরুণ রাস্তার ধারে ফুটপাতে দাঁড়িয়ে একখানা হাত শূন্যে তুলে অদৃশ্য ট্যাক্সি থামানোর চেষ্টা করছে। সে মুখ ঘুরিয়ে নেয়। অরুণ ঠিক পৌঁছে যাবে, শ্যাম জানে। কাল সকালে আজকের কথা মনে থাকবে না অরুণের। প্রতিদিনই ওইভাবে আগের দিনের কথা ভুলে যেতে যেতে ঠিকঠাক মতোই নির্দিষ্ট জায়গায় পৌঁছে যায় অরুণ। ঘরের মেঝের দিকে চেয়ে অর্থহীন হাসল শ্যাম। অনেকদিন পর তার ইচ্ছে করল ঘরটাকে একটু সাজায়। হ্যাঁ, আজকের কাগজে খবরটা আছে, ঠিক বোঝা যায় না, তবু বোধহয় এটাই সেই খবর। প্রথমে কিছুক্ষণ নিজের চোখ, বোধশক্তি এবং ইন্দ্রিয়কে বিশ্বাস হয় না শ্যামের। তারপর আস্তে আস্তে সে বুঝতে পারে ঘটনাটা বোধহয় ঘটে গেছে। সত্যি, কিছুকাল আগে দক্ষিণ কলকাতায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শ্রী গৌরব ভৌমিক ৩২ গতকাল দুপুরবেলা শুক্লাল করোনারি হাসপাতালে মারা গেছে। দুর্ঘটনার পর থেকে মৃত্যু পর্যন্ত তার জ্ঞান ছিল না।
মৃত্যুর 2 বছর আগে তার বিয়ে হয়েছিল এবং তার একটি শিশুকন্যা আছে। আছে বাবা মা এবং 3 ভাই বোন। লোকটা খুব অখ্যাত ছিল না, রেডিওতে গান গাইত এবং তার 2টি রেকর্ডও আছে। যদিও গান শোনেনি শ্যাম, লোকটার নামও তার জানা ছিল না। এই সেই লোক কিনা কে জানে, শ্যাম জানে না। আস্তে আস্তে খবরের কাগজটা সে মাটিতে রেখে দিল। জানলার কাছে দাঁড়িয়ে সে একটা সিগারেট ধরায়। আজও সেই রকম রোদ, অবিকল 23শে ডিসেম্বরের মতো। ওই সেই রাস্তার তেমাথার বাঘ। লোকটা ডান দিকে মোড় ঘুরতে গিয়ে কৃষ্ণচূড়া গাছটার তলায় আছড়ে পড়েছিল। গৌরব ভৌমিক গান গাইত। একটা শিশু মেয়ে আছে তার, আছে বউ, আছে বাবা মা ভাই বোন। আশ্চর্য, এত সম্পর্কের মধ্যে বাধা ছিল লোকটা, অথচ শ্যাম টেরও পায়নি। সে শুধু দেখেছিল একটা মোটরসাইকেলের কালো ভোঁতা মুখ আর অচেনা একটা মানুষের ছুটন্ত শরীর। কে জানত যে লোকটার অত পরিচয় আছে? তবু এই সেই লোক কিনা কে জানে, শ্যাম জানে না। যদি এই সেই লোক হয়ে থাকে তবে শ্যাম এ জন্মের মতো বেঁচে গেল। কোনোদিনই অকারণে আয়নার আলো ফেলার জন্যে কেউ তাকে দায়ী করবে না। সমস্ত প্রমাণ লোপ পেল, গোপন রইল কারণ। শুধু জানা গেল যে লোকটা মারা গেছে। অনেকদিন হয় আর আয়না দেখেনি শ্যাম। তাকের ওপর থেকে আয়নাটা তুলে নিতে গিয়ে দেখল অনেক ধুলো জমে আছে। নিজের আবছা অলিক এক মুখচ্ছবির দিকে সে একটু তাকিয়ে রইল, বলল, আমি নই। তারপর মাথা নেড়ে নিজের প্রতিচ্ছবিকে বলল, তুমি তুমি করেছিলে। তারপর হাসল শ্যাম। না, তোমাকে চিনি না। শ্যাম বলল। ময়লা এন্ডির চাদরটা গায়ে জড়িয়ে নিল শ্যাম। সাবধানে তালা দিল ঘরে, ধীর পায়ে বেরিয়ে এলো। এসে বসল সেই ছোট্ট নির্জন চায়ের দোকানটায়। 1 কাপ চা নিয়ে অনেকক্ষণ বসে রইল চুপচাপ, সিগারেট ধরালো। তারপর হঠাৎ খেয়াল হতে সে বাচ্চা বয়টাকে ডেকে আর 1 কাপ চা দিতে বলল। চা দিয়ে গেলে সে চায়ের কাপটা উল্টো দিকের শূন্য চেয়ারের সামনে টেবিলের উপর রাখে, ছাইদানিটা বসায় চায়ের কাপটার পাশে। একটা সিগারেট ধরিয়ে যত্নে রাখে ছাইদানিটার উপর। বাচ্চা বয়টা চোখ গোল করে দৃশ্য দেখে। দোকানের বুড়ো মালিক তাকে লক্ষ্য করে। 2টি ছোকরা খদ্দের কথা থামিয়ে চেয়ে থাকে। শ্যাম লক্ষ্য করে না তাদের। শূন্য চেয়ারটার সামনে টেবিলের ওপর নিঃশব্দে পুড়তে থাকে একটি আস্ত সিগারেট। ধোঁয়া উঠে উঠে ঠান্ডা হয়ে আসে 1 কাপ চা। মনে মনে নত হয়ে কথা বলে শ্যাম গৌরভৌমিক। যদি পারো তবে আবার জন্ম নিও। আমি জানি আমার জন্ম নেওয়া বড় সহজ হবে না। শূন্য থেকে, জল থেকে, বাতাস থেকে, মাটি থেকে আবার নিজের শরীর সংগ্রহ করে আনা এবং তারপর আবার কেবল ভুল জীবনযাপন করে যাওয়া। তবু বড় ইচ্ছে হয় আরও একবার পৃথিবীতে জন্ম নিতে। গৌরভৌমিক, হয় না? যদি পারো আরও একবার জন্ম নিও। ততদিনে আমি পৃথিবীকে সুন্দরন করে দেব। তুমি নিরাপদে পেরিয়ে যাবে রাস্তার প্রতিটি বাঁক, ঝড়ের বেগে পার হবে। লীলার কোলে শিশু হয়ে এসো। আমি যত্নে তোমাকে বড় করে তুলব। তারপর সে উঠে 2 কাপ চায়ের দাম দিয়ে দেয়, বেরিয়ে পড়ে। তুমি ছেলে ছিলে, তুমি স্বামী ছিলে, তুমি ছিলে বাবা, তুমি এত কিছু ছিলে কেউ জানতই না। আবার দেখো, তুমি উড়ন্ত মোটর সাইকেলে ছুটে যাওয়া এক বিচ্ছিরি মানুষ। তুমি পৃথিবীর কেউ না। গৌরভৌমিক, আমার ওপরওয়ালা বাস্টার্ড বলে গাল না দিলে আমি কি চাকরিটা ছাড়তুম? চাকরি না ছাড়লে আমি খেলার ছলে তোমার মুখে ফেলতুম আয়নার আলো। দেখো, ওই সব কিছুই একটি রহস্যময় কার্যকারণ সূত্রে বাঁধা। তুমি কাকে দায়ী করবে? এই 2 হাত শূন্যে তুলে ধরে বলছি, আমি দায়ী নই। আবার দেখো, মাথা নিচু করে আমি স্বীকার করছি, আমি দায়ী। তুমি কাকে দায়ী করবে? মাঝে মাঝে রাতে ঘুমের ঘোরে আমি ডাক দিয়ে উঠি, শ্যাম। আবার নিজেই উত্তর দিই, যাই। নিজের সঙ্গে সব বোঝাপড়া আমার শেষ হয়নি। এখনো আমার ভিতরে রয়েছে একজন অচেনা শ্যাম। না, পৃথিবী এখনো তেমন সুন্দর নয়। তবুও আমি অপেক্ষায় আছি। জন্ম নাও, আরেকবার জন্ম নাও, আমাদের কাছে এসো। অনেকক্ষণ ধরে ধীরে হেঁটে হেঁটে বিচিত্র সব রাস্তার ভিতর দিয়ে চলে গেল শ্যাম। কখনো মাথার ভিতরে, কখনো বুকের ভিতরে ভ্রমরের গুনগুন শব্দের মতো গভীর থেকে গভীরে চলে গেল একটি মোটরসাইকেলের শব্দ। মাঝে মাঝে চমকে উঠল শ্যাম, নিজেকে ডেকে বলল, তুমিও উড়ন্ত মোটরসাইকেলে ছুটে যাওয়া এক বিচ্ছিরি মানুষ। তুমি পৃথিবীর কেউ না। না, তা নয়। শ্যাম জানে,
সে শ্যাম চক্রবর্তী, বাবা কমলাক্ষ চক্রবর্তী। বিক্রমপুরের বাণীখাড়া গ্রামে তার দেশ। সে ছিল সেইন্ট অ্যান্ড মিলারের ছোট সাহেব। এই সব কিছুর মধ্যে সে বাধা আছে, অথচ সে জানে না সে কে, কিংবা সে কি রকম। তালু শুকনো, অল্প একটু মাথা ধরা আর সামান্য পিপাসা টের পাচ্ছিল শ্যাম। তার জ্বর আসছে। দুপুরে স্নান করার সময় তার গা শিরশির করছিল। তবু তার মনে হয়েছিল যে যথেষ্ট ঠান্ডা হচ্ছে না তার গা। শরীরেও অনেক ময়লা জমে আছে। তোয়ালে ঘষে সারা শরীরের ময়লা তোলার চেষ্টা করেছিল সে। তারপর অনেক জল ঢেলেছিল। তেল না দেওয়া রুক্ষ শরীর শীতে ফেটে ফুটে গেছে। সেই সব ফাটা জায়গায় ঠান্ডা জল ঢুকে রিরি করে কাঁপছিল তাকে। কান কনকন করে উঠল, ঠান্ডায় মাথা ধরে গেল, দাঁত ব্যথা করে উঠল। তবু সে অনেকক্ষণ ধরে স্নান করছিল আজ। তারপর ময়লা ইন্ডির চাদরটা গায়ে দিয়ে যখন সে হোটেলে বেরুচ্ছিল, তখন থির করে তার শরীর কাঁপছে, চোখে জ্বালা জ্বালা ভাব এবং মনে সন্দেহ যে শরীর যথেষ্ট পরিষ্কার হয়নি, ময়লা রয়ে গেছে। আরও অনেকবার অনেকক্ষণ ধরে তার স্নান করা দরকার। ভাতের প্রথম গ্রাস মুখে তুলেই সে টের পেল ঘূর্ণিঝড়ের মতো শরীরের ভেতর থেকে বমি উল্টে আসছে। টেবিলে ভর রেখে চিনেমাটির প্লেটের ওপর সে মুখ নিচু করে রইল অনেকক্ষণ। তার মুখ থেকে কষ বেয়ে লালা নেমে যাচ্ছিল প্লেটের ওপর। কেউ দেখে ফেলার আগেই সে রুমালে ঢেকে নিল মুখ। তারপর মুখ ধুয়ে বেরিয়ে এলো। অস্পষ্ট গলায় আধ ঘুমন্ত ম্যানেজারকে বলল, খাবারটা কুকুরকে দিয়ে দেবেন। কি হলো? শরীর ভালো নেই। বেরিয়ে এসে পানের দোকান থেকে নুন, মশলা আর একটু লেবুর রস দেওয়া একটা সোডা খেল সে, আর দুটো মাথা ধরার বড়ি। জিভে কোনো স্বাদ নেই। তার জ্বর আসছে। হয়তো খুব অসুখ হবে তার। অনেকদিন সে তার শরীরের যত্ন নেয়নি, অনেকদিন ভালো করে লক্ষ্য করেনি নিজেকে। তাকে অন্যমনস্ক রেখে অনেকদিন ধরে তার শরীর অসুখ তৈরি করেছে। কে জানে, হয়তো এবার বহুকাল তাকে শুয়ে থাকতে হবে ঘরে কিংবা হাসপাতালে। ধীরে ধীরে হাঁটছিল শ্যাম। অকারণে তার কেবল মনে হচ্ছিল অসুখটা এসে পড়ার আগে কোনো একটা কাজ তার শেষ করার আছে। শরীর কাঁপছে তার। মনের ভিতরেও একটা তাড়াহুড়ার ভাব, যেন বৃষ্টি আসছে, তার আগেই উঠোন থেকে তুলে আনতে হবে রোদে দেওয়া কাপড় চোপড় কিংবা ডালের বড়ি, কিংবা ট্রেন ছাড়ার ঘণ্টি বাজছে, সময় নেই। ছাড়ার আগেই তাই বিদায় দিতে আসা মানুষদের কয়েকটা জরুরি কথা বলে দেওয়া দরকার। আমার ঘরদোর সামনে রেখো, আমার পোষা পাখিকে দিও দানা আর জল। দেখো যেন চুরি না হয়। আমি ফিরে আসার আগেই যেন বিদায় না নেয় আমার কোনো প্রিয়জন। আমার সুন্দর বাগানে যেন না ঢুকে গরু ছাগল। আমার নিজের হাতে লাগানো গাছগুলি যেন উড়ে না যায় বৈশাখের ঝড়ে। এইসব অর্থহীন কথা সে বিড়বিড় করে বলছিল। ঠিক জানে না শ্যাম, কিন্তু কেবলই মনে হয় ওরকমই জরুরি কিছু কথা কাউকে তার বলে নেওয়ার আছে। কাকে ভেবেও পেল না শ্যাম। তার চারপাশে বেলুনের মতো শূন্যে মানুষেরা হাঁটছে। তার নিতান্তই অপরিচিত এসব মানুষ। এদের কাউকে কি? না, মাথা নাড়ে শ্যাম। না। শেষ দুপুরে যখন রোদে পাকা ধানের মতো রং ধরেছে, তখন সে এসে তার থামটার গায়ে হেলান দিয়ে দাঁড়াল কাচের দরজাটার মুখোমুখি। আস্তে আস্তে হাঁপাতে লাগল। চেয়ে দেখল হঠাৎ বড় ঘোলাটে হয়ে গেছে কাজ। ভেতরটা প্রায় দেখাই যায় না। বিরক্ত হল শ্যাম। এরা কাজে বড় ফাঁকি দেয়। কাচের পাল্লাটা রোজ ধোয়া মোছা করা উচিত। তার ইচ্ছে করছিল ভিতরে গিয়ে কথাটা উপরওয়ালাদের বলে আসে, আপনাদের কাচের দরজাটা নোংরা হয়ে আছে, ওটাকে পরিষ্কার করে দিন। কিন্তু শ্যাম নড়ল না, দাঁড়িয়ে রইল। সে তার সমস্ত মন এবং হৃদয় দিয়ে কাঁচে সেই অস্বচ্ছতা ভেদ করার চেষ্টা করছিল। চারদিকে ছায়ার মতো অলিক লোকজন হেঁটে যাচ্ছে। কেউ টেরও পাচ্ছে না তাদের চেনা এই চতুর্দিক রাস্তাঘাট বাড়িঘর ভেদ করে এসে একে একে হেঁটে আসছে মায়াবী হরিণেরা। তাদের মৃত খুরের শব্দ বেজে যাচ্ছে, আর মেঘ ডেকে উঠছে শরীরের ভিতরে। বৃষ্টি নামছে। সেই বৃষ্টির জলের মতো ভালোবাসায় টলটল করে ভরে আসছে বুক। বহু দূরে অচেনা এক রেল পুল পেরিয়ে যাচ্ছে কালো একটা রেলগাড়ি। স্পষ্ট দেখতে পায় না শ্যাম। তার কেবল মনে হয় ভিড় থেকে খুব লম্বা কালো চেহারার একটা লোক বেরিয়ে এসে তার সামনে দাঁড়াল। বড় নিষ্ঠুর তার মুখ, দয়াহীন। সামান্য চমকে ওঠে শ্যাম। মিনু না? লোকটা স্থির চোখে দেখে তাকে। তার ঠোঁট নড়ছে, কথা বলছে সে। স্পষ্ট বুঝতে পারে না শ্যাম। তার মনে হয় মিনু তাকে জিজ্ঞেস করছে, তুমি কে, কি চাও? আমি। শ্যাম প্রাণপণে বলে, মিনু, আমি
শ্যাম চক্রবর্তী, বাণীখাড়া গ্রামের কমলাক্ষ চক্রবর্তী আমার বাবা। আর তুই মিনু, নারায়ণগঞ্জের মিনু না? কাঁচের দরজাটা আড়াল করে লোকটা দাঁড়ায়, প্রকাণ্ড দেখায় তার চেহারা। তার ঠোঁট আবার নড়ে উঠল। শ্যাম বুঝল মিনু বলছে, তোমাকে চিনি না। পরমুহূর্তেই ঝলসে উঠল লোকটার ডান হাত। শ্যাম দেখল সেই হাতে উকর মতো দেখতে একটা লোহার পাঞ্চ। বিদ্যুৎ গতিতে ছুটে এলো সেই হাতখানা। অসহায় শ্যাম তা আটকাবার কোনো চেষ্টাই করল না। কোথায় তার লাগল তা বুঝতে পারল না সে। শুধু টের পায় মসৃণ থামের গা বেয়ে তার অবশ শরীর ফুটপাতে নেমে যাচ্ছে। তারপর আবার সে উঠে বসবার চেষ্টা করে। দেখতে পায় দুখানা খুঁটির মতো পায়ে লোকটা তার সামনে দাঁড়িয়ে আছে। সে উঠতেই হকি বুটের একটা লাথি এসে বসে গেল তার পেটে। পলকে সমস্ত শরীর থেকে বমি উল্টে এলো। কলকল করে তার বিষাদজীব অতিক্রম করে টক তেতো জলের ধারা নামল। ভিজে গেল বুক। অদ্ভুত হালকা লাগল তার বুক। অনেকদিন ধরে এই বমিটা তার ভিতরে জমেছিল। আবার উঠবার চেষ্টা করে শ্যাম, কিন্তু তাকে আর উঠতে হয় না। লোকটা বাঁ হাত বাড়িয়ে গলার কাছে তার চাদরটা মুঠো করে ধরে তারপর টেনে তুলে তাকে দাঁড় করিয়ে দেয়। আবার ঝলসে ওঠে তার ডান হাত। হাতে উকুর মতো দেখতে সেই পাঞ্চ। হাতখানা ছুটে আসে। মৃদু হাসে শ্যাম, বাধা দেয় না। ঘুষির জোরে টলে ওঠে তার মাথা। ঝন করে ঠুকে যায় পেছনের থামে। আশ্চর্য, শ্যামের বড় ভালো লাগল। টলে পড়তে পড়তে সে লোকটার চাদর ধরা হাতে আটকে থেকে বিড়বিড় করে, কেন মারছিস মিনু, কেন মারছিস? আমি এখানে এসে লীলার সামনে দাঁড়িয়ে থাকি বলে? নাকি অনেকদিন আগে আমি একজনের মুখে আয়নায় আলো ফেলেছিলাম বলে? আহ, যে কারণেই হোক, থামিস না মিনু, সাবাস। শুনতে পায় মিনু বলছে, শুয়োরের বাচ্চা বেজন্মা। না, মাথা নাড়ে শ্যাম। আমি শ্যাম চক্রবর্তী, কমলাক্ষ চক্রবর্তী আমার বাবা। বিক্রমপুরে বাণীখাড়া গ্রামে আমার দেশ। সে দেখতে পায় পানা পুকুর ঘাটে যাওয়ার পথ। কামরাঙ্গা গাছ আর কুয়োপাড়ের আতা বনে চকচক করছে জোনাকি পোকা। আর প্রকাণ্ড এক অন্ধকারের মধ্যে দাওয়ায় ছোট্ট একটু হারিকেনের আলো করে বসে আছে মা। হঠাৎ বীজমন্ত্র ভুলে গিয়ে মৃদুস্বরে ডাকছে, মনু, মনু রে, ও মনু, মনু। চারদিক থেকে ছুটে আসছে লোক। লম্বা কালো চেহারার মিনু আঙুল তুলে তাকে শাসালো। ঠিক বুঝতে পারল না শ্যাম মিনু কি বলছে। তবু সে মাথা নেড়ে বলবার চেষ্টা করল, ঠিক আছে, সব ঠিক আছে। মিনু কাউকে কোনো জবাবদিহি করল না। নীরবে শেষবার শ্যামকে দেখে নিয়ে ভিড় ঠেলে গটগট করে বেরিয়ে গেল। আবার আস্তে আস্তে মিনুর হাত থেকে ছাড়া পাওয়া তার শরীর মাটির দিকে নেমে যাচ্ছিল। কেন মিনু তাকে মারল তা বুঝল না শ্যাম। বুঝবার দরকারও ছিল না। শরীর ভরে আসছে জ্বর। সে কোনো ব্যথা বেদনা টের পায় না। তার কেবল ঘুমিয়ে পড়তে ইচ্ছে করে। চেয়ে দেখে অচেনা অলিক ছায়ার মতো মানুষেরা তাকে ঘিরে জড়ো হচ্ছে। সে বিড়বিড় করে বলে, সরে যাও, ওই কাচের দরজাটা আড়াল করো না। আশ্চর্য, ভিড় ভেদ করে সে কাচের দরজাটা দেখতে পায়। ছায়ার মতো লীলা এসে কাচের গায়ে মুখ রেখে দাঁড়িয়েছে। স্পষ্ট বুঝতে পারে শ্যাম, লীলা আজ তার অপেক্ষায় ছিল। শ্যামের প্রিয় ছিল বাসন্তী রং। সেই রঙেরই শাড়ি পরেছে লীলা। শান্ত বিষণ্ণ তার চোখ। সমস্ত শরীরে মা হওয়ার আগের নম্রতা ফুটে আছে। চাপা কান্নায় লীলার ঠোঁট কাঁপছে। কেন এত নিষ্ঠুর কেন তোমরা? ও লোকটা আমার কোনো ক্ষতি করেনি কোনোদিন। হঠাৎ আবার শ্যামের বুকের মধ্যে গুড়গুড় করে মেঘ ডেকে ওঠে। চমকে ছুটতে থাকে হরিণের পাল। তারপর কেবল হরিণ আর হরিণ। সরল ও সুন্দর চোখের হরিণেরা ছুটে আসে দিকবিদিক জুড়ে। মেঘের দুপুরে অচেনা এক রেলপুল পার হতে থাকে কালো রেলগাড়ি। বৃষ্টির জলে ভরে ওঠে বুক। অস্বচ্ছ চোখে ভিড়ের মধ্যে এক একটা চেনা মুখ খুঁজে বেড়ায় শ্যাম। আহ, সোনা কাকা, রাঙা পিসি, মানু মামা, আমি মনু, আমি তোমাদের মনু। জন্ম নেওয়া বড় কষ্টকর, তবু তোমাদের জন্যেই এই দেখো আমি আরেকবার জন্ম নিচ্ছি। ভালোবাসা যে কত কষ্টের তা জানে আমার মা। তবু আমি সেই কষ্ট বুকে করে নিলুম। শিগগিরই আমি সুসময় নিয়ে আসছি পৃথিবীতে। অপেক্ষা করো।
বড় মায়ায়, বড় ভালোবাসায় ধুলো মাটির মধ্যে মুখ গুঁজে দেয় শ্যাম। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাস ঘুনপোকা। পড়ছিলাম এর পঞ্চম ও শেষ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।